নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন উইলিয়াম কেন্ট ক্রুগারের লেখা দ্য পেইন্টেড স্মাইল। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2016 সালে ইকোজ অফ শেরলক হোমস বইটিতে। গল্পটি প্রথম যখন পড়ি তখন বেশ ইউনিক লেগেছিল আমার। এখানে গল্পের কথক হলেন একজন বাচ্চাদের মনোবিজ্ঞানী। একদিন তার কাছে একটি বাচ্চাকে নিয়ে আসা হয়, যে ছেলেটা নিজেকে শেরলক হোমস মনে করে। ছেলেটার বেশভূষা, কথাবার্তা সব কিছুই শেরলক হোমসের মতো। সেখানে এসে ছেলেটা চুপি চুপি জানায় যে একটা বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু সত্যি কি কোনো বিপদ ঘনিয়ে আসছে, নাকি সবটাই ছেলেটার মনের কল্পনা মাত্র? এই নিয়েই হলো আজকের গল্প। গল্পের ডায়লগ রাইটিংটা আমার বেশ লেগেছে। যাই হোক, আপনারাও শুনে দেখুন, হয়তো গল্পটা থেকে কিছু শিখে ফেলতে পারেন। শুনতে থাকুন আজকের গল্প, উইলিয়াম কেন্ট ক্রুগারের লেখা দ্য পেইন্টেড স্মাইল। ছেলেটা শুরু থেকে কেমন অদ্ভুত ছিল। তারপর যখন সেবার বড়দিনে উপহার হিসেবে একটা বই সে পেল, তখন থেকেই পরিস্থিতি খারাপের দিকে মোড় নেওয়া শুরু করলো। ওর আন্ট লুইস এর ফলে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তিনি তখন সাহায্যের জন্য আমার সাথে যোগাযোগ করেন। সেইন্ট পলে আমার অফিস। এই বিল্ডিংটাকে দুর্দান্ত হিসেবে ধরা হতো যখন খবরের কাগজের হেডলাইনে শুধু ডিলিঙ্গারের খবর ছাপা হতো সেই সময়। এখন বাড়িটার খানিক মেরামতির প্রয়োজন। এই বাড়ির একটা জিনিসের প্রশংসা আমি করি, সেটা জানলা দিয়ে দেখতে পাবো মিসিসিপি নদীর মনোরম দৃশ্য। আর একটা সুবিধা হলো বাড়ির ভাড়াটা আমার খরচার মধ্যে। যদিও উনি আমায় আগে থেকেই সব জানিয়ে রেখেছিলেন বাচ্চাটার ব্যাপারে, কিন্তু যখন আমি ওকে প্রথম দেখি তখন সেটা অবাক করে আমায়। তার উচ্চতা অনেকটা কম, এমনকি একটা 10 বছর বাচ্চার যা হওয়া উচিত তার চেয়েও কম। কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ এবং একটা মৌমাছির মতো ঘরের চারপাশ সেটা ঘোরাফেরা করছে, পর্যবেক্ষণ করছে প্রতিটা খুঁটিনাটি। আমি মহিলা এবং তার ভাইপোকে নমস্কার করলাম, তারপর হাত মিলিয়ে ভিতরে নিয়ে এলাম। তিনজনেই বসে পড়লাম একটা করে ইজি চেয়ারে। তো অলিভার, বললাম আমি, তোমার এই কস্টিউমটা আমার মনে কৌতূহল জাগাচ্ছে। আমার নাম শেরলক হোমস, আর এটা কোনো কস্টিউম নয়। তোমার আন্ট লুইস আমায় বললেন যে তোমার জন্ম সার্টিফিকেটে তোমার নাম রয়েছে অলিভার ওয়েন্ডেল হোমস। আমাদের সুপ্রিম কোর্টের নামে তোমার নামকরণ করা হয়েছে। আমি শেরলকটাই পছন্দ করি। আচ্ছা বেশ, এখন তাই হোক। তোমার পোশাকের ব্যাপারে আমায় বলো। তোমার টুপিটা বেশ আকর্ষণীয়, আর সেই সাথে কেপটাও পশমের তৈরি, তাই না? এগুলো কোথা থেকে নিয়েছো? আমি নিজে হাতে বানিয়েছি। আমি ওর আন্ট লুইসের দিকে তাকালাম। তিনি বললেন, ও আমার সেলাই মেশিন ব্যবহার করা শিখেছে, আরও নিজে হাতে বেশ ভালোই সেলাই করতে পারে। উনি আমায় ফোনে জানিয়েছিলেন যে ওনার ভাইপোটিকে স্কুলে টেস্ট করা হয়েছে এবং ওর আইকিউ বের হয়েছে 170। স্পষ্ট বোঝা যায় ছেলেটা অত্যন্ত প্রতিভাশালী। তুমি শেরলক হোমস কবে থেকে হলে? আমি সবসময় শেরলক হোমস ছিলাম, আমি শুধু বুঝতে পারিনি যতক্ষণ না কোনান ডয়েলের বইটা আমার হাতে এসে পড়ল বড়দিনে। সব সময় ছিলে? হ্যাঁ, যেমনভাবে তুমি সবসময় ওয়াটসন ছিলে। কিন্তু আমি তো ওয়াটসন নই, আসলে আমার পদবি হলো ওয়াট। ছেলেটা বলল, তুমি তো ওয়াটের ছেলে, তাই না? সুতরাং তুমি হলে ওয়াটের সান, অর্থাৎ ওয়াটসন। দ্যাটস ক্লেভার। তার বুদ্ধির প্রশংসা করলাম আমি। আমি পাগল নই ওয়াটসন। বেশ শান্ত স্বরেই সে বলল, কোনো মতিভ্রম হয়নি। আমি জানি শেরলক হোমস হলো একটা কাল্পনিক চরিত্র। আমি হলাম সেই কাল্পনিক চরিত্রের মানসিক এবং আবেগপূর্ণ অবতার। আমি বিশ্বাস করি মাঝে মাঝে এইসব কাল্পনিক চরিত্র বাস্তবে জন্ম নিতে পারে। আমি আমার নাম শেরলক হোমস বেছে নিয়েছি কারণ সেটাই আমাকে মানায়। কিন্তু দুর্ভাগ্যবশত আন্ট লুইস সেটা মেনে নিতে পারছেন না, এবং আমি ওনার অসুবিধাটা ভালো মতোই বুঝতে পারি। স্কুলের অন্য ছেলেরা তোমার পিছনে লাগে, সেটা তোমায় বিরক্ত করে না? আমি ওদের জন্য মজার পাত্র, আর ওরা নিজেদের নিয়ে খুশি নয়। তারা নিজেদের মনে নিখুঁত একটা ছবি তৈরি করে রেখেছে, আর আমি তাতে বাধা দিচ্ছি।
এটা বড়দের ক্ষেত্রেও এক। যদি তুমি নিজের পরিস্থিতি নিয়ে এত বেশি ইনসিকিউর না হতে আন্ট লুইস, তাহলে তুমি আমাকে যেমনটা দেখতে চাও সেটার পরিবর্তে আমি যেটা, তুমি আমাকে সেই হিসেবেই মেনে নিতে। তোমার বিচারটা একটু কঠোর হয়ে গেল না অলিভার? শ্যালক মনে করিয়ে দিল সে। তোমাকে নিয়েও আমি একই কথাই বলতে পারি ওয়াটসন। আচ্ছা, তোমার অফিসটা এই বিল্ডিংয়ের 4 তলায়, যেখানে ব্যবসা তেমন একটা ভালো চলে না। অফিসের তাকে ভরে রয়েছে সাইকোলজির বই, যেগুলো বহু সময় ধরে পড়া হয়নি। তুমি বেশিরভাগ সময় টেবিলে বসে থাকো আর নদীটাকে দেখো, সেই সাথে মনে মনে ভাবো একজন বাচ্চাদের মনোবিজ্ঞানী হওয়ার থেকে জীবনটা সমুদ্রে কাটাতে পারলেই ভালো হতো। সম্প্রতি তোমার ডিভোর্স হয়েছে তোমার স্ত্রীর সাথে। তুমি এখন এমন মেয়ে খুঁজছো যে তোমায় ভালো করে বুঝতে পারবে। সরি। এই বাড়িটাই সবকিছু বলে দিচ্ছে, বলল সে। তোমার তাকের উপর জমে থাকা ধুলো বলে দিচ্ছে ওই বইগুলো খুবই কম ব্যবহার করা হয়। নিজের অফিসটা তুমি এমন জায়গায় নিয়েছো যেখান থেকে নদীটা ভালো মতো দেখতে পাবে। যদিও এমন দৃশ্য সকলকে আকৃষ্ট করবে, কিন্তু তোমার অফিসের দেওয়াল বিভিন্ন ছবি আর পেইন্টিংয়ে ভরা, যেখানে সমুদ্র পাড়ি দেওয়ার জাহাজগুলো দেখা যাচ্ছে। তোমার বাহাতের অনামিকার চামড়ায় হয়ে থাকা সাদা দাগটা বলে দিচ্ছে তুমি সেখানে বিয়ের আংটিটা পরতে কিছুদিন আগে অবধি। আর তোমার ডাস্টবিনে পড়ে রয়েছে ভাঁজ করা একটা খবরের কাগজের পাতা, যেখানে তোমার ব্যক্তিগত কিছু বিজ্ঞাপন রয়েছে। যদিও আমি তার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে বেশ অবাক হয়েছিলাম, তাও চেষ্টা করলাম সেটা নিজের মুখে ফুটিয়ে না তোলার। এরপর আমি তথ্য জোগাড়ের জন্য সাধারণ একটা কথাবার্তা শুরু করলাম। 2 বছর আগে ছেলেটার বাবা মার মৃত্যু হয় এক গাড়ি দুর্ঘটনায়। ওনারা দুজনেই ছিলেন নামকরা উকিল। এরপর ছেলেটার আন্টের সাথে গোপনে কিছু কথা বললাম। তারপর জানালাম আমি ছেলেটাকে সাহায্য করতে পারবো, তবে সেটাতে খানিকটা সময় লাগবে। তিনি ছেলেটাকে সপ্তাহে 2 দিন করে নিয়ে আসার জন্য রাজি হলো। ছেলেটা হলওয়ের যেখানে অপেক্ষা করছিল সেখানে ওনাকে আমি নিয়ে গেলাম। আমি ছেলেটাকে বললাম আমি আর তার আন্ট মিলে কি সিদ্ধান্ত নিয়েছি। আশ্চর্যজনকভাবে তার মধ্যে কোনো আপসেট ভাব বা সেরকম কিছু দেখলাম না। আমি তাদের গুড বাই জানালাম এবং মহিলা চলতে শুরু করলেন। কিন্তু ছেলেটি খানিকটা পিছনে থেকে গিয়ে ফিসফিস করে আমায় কিছু বলল। কণ্ঠস্বর বেশ গম্ভীর, এবং তার আন্ট দেখার আগে সে কথাটা বলল। আমি নিজের অফিসে ফিরে এসে দাঁড়ালাম জানলার কাছে, তাকালাম রাস্তার দিকে। দুজনকে দেখলাম পুরনো একটা সিডান গাড়িতে উঠে চলে গেল। এই পুরোটা সময় আমার মাথায় ঘুরঘুর করছিল একটাই কথা, ছেলেটার বলে যাওয়া শেষ কথাটা। তোমার একটা কথা জানা দরকার ওয়াটসন, মরিয়ার্টি এখানেই আছে। রাতে আমার খারাপ স্বপ্ন দেখার অভ্যাস আছে, আর আমার স্ত্রীর আমাকে ছেড়ে যাওয়ার এটা হলো একটা কারণ। সত্যি বলতে গেলে অলিভার হোমসকে অনেকটা আমার মতোই লাগলো। সে নিজেকে অগ্রাহ্য করে অন্য কেউ হতে চায়। আমাদের পরবর্তী সাক্ষাৎ আর কি নিয়ে আসে আমি সেই অপেক্ষায় আছি এখন, যেটা আজ থেকে আর 3 দিন পর। যখন অলিভার আবার আসে তখন তার আন্ট তাকে আমার কাছে রেখে চলে যায়। বলেন তিনি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবেন, কিছু জরুরি কাজ বাকি রয়েছে বলে তিনি চলে গেলেন। আমরা অফিসে গিয়ে বসলাম। তাকে জিজ্ঞেস করলাম শেষ যেবার দেখা হলো তারপর কেমন কেটেছে তার দিনগুলো। সে সরাসরি মূল প্রসঙ্গে চলে এলো। মরিয়ার্টিকে নিয়ে আমার এখন চিন্তা হচ্ছে। তার বিষয়ে বলো আমাকে। তুমি তো তাকে চেনো ওয়াটসন। হ্যাঁ, আমি কোনান ডয়েলের গল্পগুলো পড়েছি। তাহলে তুমি ভালো মতোই জানো সে কতটা শয়তানি বুদ্ধি রাখে। এটা কি সত্যিকারের মরিয়ার্টি নাকি এটাও একরকম ওই কি জানি তুমি বলেছিলে কাল্পনিক চরিত্রের মানসিক এবং আবেগপূর্ণ অবতার? মরিয়ার্টি কিন্তু সমস্ত অমঙ্গলের উৎস নয়, কিন্তু তার এবারের খারাপ উদ্দেশ্যটা একেবারে বাস্তব। সে তাহলে কিছু করতে চলেছে? বোকা বোকা প্রশ্ন ওয়াটসন। অবশ্যই সে কিছু করতে চলেছে। আসল প্রশ্ন হলো কি করতে চলেছে। তাহলে তুমি ওকে দেখেছো, তাই তো? নিশ্চয়ই। তার বর্ণনা আমায় দিতে পারবে? ছদ্মবেশ ছাড়াই এর আগে আমি তাকে কখনো দেখিনি। যদি তুমি ওকে এর আগে শুধুমাত্র ছদ্মবেশই দেখে থাকো তাহলে বুঝলে কি করে সেটা ওই?
একটা নেকড়ে ছাগলের পোশাক পরতে পারে, কিন্তু তার হাব ভাবটা নেকড়ের মতোই থেকে যায়। আমি একটু হেলে বসলাম। ছেলেটার কথায় যুক্তি আছে। তুমি দাবা খেলো? জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, 4 বছর বয়স থেকে খেলছি। একটা গেম খেলবে নাকি? আমার আন্টের টাকা খরচ করে? জিনিসটা একটু অন্যায় হয়ে যাবে না ওয়াটসন? তুমি কি জানো আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে একটা করে ফ্রি সেশন দিই? ধরে নাও আজকেরটা তোমার জন্য ফ্রি সেশন। সে মাথা নাড়ল। আমি ক্যাবিনেটে ঢুকে আমার দাবার সেটটা নিয়ে এলাম। অ্যালাবাস্টারের তৈরি, বলল সে। রোমান ধাঁচ রয়েছে এটার মধ্যে। আমি আমার দাবার সেটকে গুরুত্ব দিই। আমরা বোর্ড সাজিয়ে বসলাম এবং মাত হওয়া অবধি প্রায় আধ ঘন্টা যাবৎ খেললাম। সে যেভাবে পরিচালিত করছিল সেটা দেখে আমি ভারী প্রভাবিত হলাম। আমি কিন্তু খারাপ খেলি না, তবুও সে আমায় কাটায় কাটায় টক্কর দিচ্ছিল। আমি তার প্রতিটা চাল লক্ষ্য করছিলাম। তার চেয়ে বড় কথা, এর থেকে তার চিন্তা ভাবনাটাকে বোঝার একটা সুযোগও আমি পেয়েছিলাম। তার খেলাটা ছিল আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ, বরং একটু বেশিই ছিল, যার ফলে নিজের ডিফেন্সের ব্যাপারে ভুলেই গিয়েছিল সে, যেটা নিয়ে চিন্তা করা উচিত ছিল তার। সে বুদ্ধিমান, হয়তো যেমনটা আমি কল্পনাও করতে পারবো না, তবে সে এখনো একটা বাচ্চাই। আমি তাকে দেখেই বলতে পারি আমার সাথে জিততে না পেরে সে বিরক্ত হয়েছে। মরিয়াটিকে নিয়ে আরও কিছু বলো শুনি। আমার বিশ্বাস সে আমার বাবা মাকে খুন করেছে। তার এই বক্তব্যটা স্তম্ভিত করার মতো ছিল, কিন্তু সে কথাটা খুব সাধারণভাবেই বলল। কিন্তু তোমার আন্ট যে বলেছিলেন তারা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন, সেটার পিছনে দায়ী ছিল মরিয়াটি। কিভাবে? জানি না। যখন থেকে আমি বুঝেছি সে এখানে আছে, আমি তাকে নিরীক্ষণ করে চলেছি, কিন্তু এখনো আমি তার কাজ করার ব্যাপারে পাঠোদ্ধার করতে পারিনি। নিরীক্ষণ করছো? কিভাবে? একজন কিভাবে সাধারণত নিরীক্ষণ করে ওয়াটসন, আমি তাকে ফলো করছি ইদানিং। এই কথাটা আমায় শঙ্কিত করে তুলল, তবে মুখে জাহির করলাম না। যদি ধরা যায় সে যা বলছে সব সত্যি এবং সেই রাগ দাবা খেলার সময় সে বের করছিল, তাহলে বাচ্চাটা এখন যা সব করছে সেগুলো খুব একটা স্বাস্থ্যকর বলে আমার মনে হয় না। আমি মরিয়াটিকে নিয়ে চিন্তিত নই, আমার চিন্তা বাচ্চাটা কি করতে চাইছে সেটা নিয়ে। এই সময় দরজায় টোকা পড়ল। ওর আন্ট এসে ঢুকলো অফিসে। আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? জিজ্ঞেস করলাম আমি। আমার একটু তাড়া আছে, পরের বার বলবেন না হয়। অলিভার, চলে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। তারা চলে যেতে আমার মন ভরে গেল গভীর অস্বস্তিতে। যাই হোক না কেন, আমার বিশ্বাস বাচ্চাটা বিপজ্জনক কিছুর দিকে এগিয়ে চলেছে। হয়তো সেটা তার জন্যও বিপজ্জনক এবং বাকিদের জন্যেও। কিন্তু পরবর্তী সাক্ষাতের আগে আমার আর কিছুই করার নেই। তুমি কি তাকে দেখতে চাও ওয়াটসন? ছেলেটা জিজ্ঞেস করল। মরিয়াটিকে? তার আন্ট তাকে বাড়ির দরজার কাছে এসে ছেড়ে গেছে এবং বাকিটা পথ সে একাই এসেছে। সে চাইছিল আবার দাবা খেলতে। ঠিক করলাম খেলতে খেলতে তার সাথে তার কাল্পনিক ভিলেনকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, অবশ্যই দেখতে চাইব, বললাম আমি। সন্ধে 6টার দিকে র্যান্ডার রোডে আমার সাথে দেখা করো। সরি? তুমি মরিয়াটিকে দেখতে চাও কি না? হ্যাঁ, চাই। তাহলে চলে এসো। সেটা নিয়ে তো তোমার আন্টের সাথে কথা বলতে হবে। না। অলিভার। বললাম তো শার্লক ডাকতে। শোনো অলিভার, আমি দৃঢ় কণ্ঠে বললাম, কিছু সীমা রয়েছে যেটা আমি লঙ্ঘন করতে পারি না। তোমার আন্টকে না জানিয়ে আমি তোমার সাথে গোপনে দেখা করতে পারি না। তোমার সাথে আমি একটা চুক্তি করতে চাই ওয়াটসন, বলল ছেলেটা। নিজেকে এখন সে শান্ত করে এনেছে। আজ রাতে আমার সাথে দেখা করো, শুধু এই একবারের জন্য। যদি সেটা দেখে তোমার না মনে হয় যে কোনো বিপদ আছে বা সেই জন্য মরিয়াটি দায়ী, তাহলে আমি আর তোমাকে আমার শেরলক বলে ডাকার জন্য আর জোর করব না। আমি তার প্রস্তাব মেনে নিলাম, কারণ এতে তেমন ক্ষতির কিছু নেই। আমি অবশ্যই মরিয়াটিতে বিশ্বাস করছি না, তবে এটা একটা সুযোগ হতে পারে ছেলেটার মনের দেওয়ালটা ভেঙে দেখার।
বেশ, তাহলে 6টা বললাম আমি। সে ওখানে অপেক্ষা করছিল আমার জন্যে। আমি পৌঁছাতে সে উঠে পড়ল আমার গাড়িতে। সেখান থেকে কিছু ব্লক দূরে একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট অবধি সে আমায় নির্দেশনা দিল। জায়গাটায় মজুররা থাকে। বাড়ির দরজার থেকে বেশ কিছুটা দূরে গাড়িটা পার্ক করলাম। দুটো গাড়ির মাঝামাঝি রেখে দিলাম সেটা। কি দেখতে এসেছি এখানে আমরা? জিজ্ঞেস করলাম। 6:15 দিকে তুমি দেখতে পাবে। অপেক্ষা করাকালে আমি ওর সাথে কথা বলছিলাম। তার আন্টের বিষয়ে জিজ্ঞেস করলাম। উনি একটু বোকা টাইপের, বলল সে। ঠিক আমার বাবা মায়ের মতো নয়। উনি আবদ্ধ অনুভব করে, কিন্তু আমার বিশ্বাস তিনি নিজে সম্পূর্ণটাই দেন। আবদ্ধ? নিজের জীবনে, নিজের বিবাহে। উনি বিবাহিত? এটা আমার কাছে নতুন তথ্য ছিল। ওর আন্ট লুইসও এই নিয়ে কিছু বলেনি, আর ছেলেটাও এই বিষয়ে এর আগে কথা বলেনি। হ্যাঁ, অবশ্যই। আশা করি তুমি ওনার আংটিটা দেখেছো। ভুরু কুঁচকে সে তাকালো আমার দিকে। সত্যি ওয়াটসন, এইসব খুঁটিনাটি তথ্যগুলো তোমার ভালো করে নজরে রাখা উচিত। তোমার আঙ্কেলের বিষয়ে কিছু বলো। উনি একটা ট্রাক চালান। সপ্তাহে বেশিরভাগ দিন উনি বাইরেই থাকেন, তবে সপ্তাহ শেষে উনি বাড়ি ফিরে আসেন। যখন উনি থাকেন না তখনই ভালো। ওনার মধ্যে অভদ্রতা এবং নিষ্ঠুরতার প্রবণতা রয়েছে। সে এবার নিজের ঘড়ির দিকে চাইল। মহিলা যে কোনো মুহূর্তে বেরোতে পারে। ওই তো মহিলাটি, একেবারে সঠিক সময়, কাঁটায় কাঁটায় 6:15 অ্যাপার্টমেন্টের দরজা খুলে বের হচ্ছে। সে রাস্তা পার হলো এবং উঠে পড়ল পুরনো একটা সিডান গাড়িতে। আমি তাকে এটা আগেও চালাতে দেখেছি। ওকে ফলো করো, ছেলেটা বলে উঠল। আমি তাকে ফলো করা শুরু করলাম এবং টানা 10 মিনিট গাড়িটার পিছনেই রইলাম। এবার দেখো, বলল ছেলেটা। ব্যাপার এবার মজাদার হবে। রাস্তাটা চলে গেছে বড় একটা মনোরঞ্জন কেন্দ্রের পাশ দিয়ে, যেটার নাম প্যালাডিয়াম পিৎজা। বাইরে বড় নিয়ন আলোতে একটা সাইন ঝুলছে। তার নিচে আলোকোজ্জ্বল অক্ষরে লেখা, ফুড, ফান অ্যান্ড গেমস ফর দ্য হোল ফ্যামিলি। পার্ক করার জায়গায় বেশ ভিড় দেখলাম। বোঝাই যায় জায়গাটা বেশ জনপ্রিয়। ছেলেটার আন্ট পার্কিং লটের দিকে এগিয়ে গেলেন এবং গাড়ি পার্ক করার জন্য একটা জায়গাও খুঁজে নিলেন, কিন্তু আমি তার থেকে দূরত্ব বজায় রাখি। তিনি বেরিয়ে এলেন গাড়ি থেকে, নিজের ঘড়ি দেখলেন এবং দাঁড়িয়ে রইলেন ওখানে, দৃষ্টি কাচের দরজাটার দিকে। আচমকা একটা ক্লাউন এসে সেখানে উপস্থিত হলো। তার মাথায় বড় লাল রঙের পরচুলা এবং নাকে লাগানো লাল রঙের ছোট একটা বল। তার পোশাকটা বেশ মজাদার এবং এই অতিরঞ্জিত সন্ধ্যার রূপ ফুটে উঠেছে তাতে। ল্যাপেলে আটকানো নকল একটি ফুল, যেটা দেখে আমার মনে হয় ওটায় চাপ দিলে জল বের হবে। যে জুতো জোড়া সে পরে রয়েছে সেগুলো তার পায়ের তুলনায় অনেক বড়। তার মুখ লাল রং দিয়ে রং করা, যেটা প্রসারিত হয়ে ভীতিকর হাসির রূপ নিয়েছে। সে মহিলার দিকে হেঁটে এল এবং অবাক চোখে দেখলাম তারা দুজন দুজনকে কিস করল। ওটা কে? জিজ্ঞেস করলাম আমি, কিন্তু আমার প্রশ্ন শেষ করার আগেই আমি বুঝে গেলাম সেটা কি। মরিয়ার্টি। ছেলেটি গম্ভীরভাবে মাথা নাড়ল। মরিয়ার্টি। তারা দুজন হাত ধরে পার্কিং লটের শেষে পার্ক করা ভ্যানটার দিকে হেঁটে গেল। ভ্যানটার গায়ে লাগানো ভর্তি রঙিন বেলুন, আর লেখা আছে, মার্কো দ্য ম্যাগনিফিসেন্ট, ম্যাজিক অ্যান্ড ফানি অ্যাক্টস ফর এভরিওয়ান। লেখাটা বেলুনের উপর ভাসছে। ওরা দুজন ভ্যানের মধ্যে ঢুকে গেল। তারপর সেটা বেরিয়ে এলো রাস্তায় এবং খুব দ্রুত হারিয়ে গেল গাড়ি ঘোড়ার মাঝে। তোমার আন্টির কি ওই ক্লাউনটার সাথে সম্পর্ক চলছে? মরিয়ার্টির সাথে, বলল সে। তোমার আঙ্কেল এটা জানেন না? কোনো ধারণাই নেই তার। আচ্ছা, যদি এই মরিয়ার্টি হয় তাহলে এখনো কি করতে চায়? সেটাই তো প্রশ্ন, তাই না ওয়াটসন? আশা আছে শীঘ্রই তার উত্তর আমি পাবো। যেদিক দিয়ে ওর আন্ট আর ওই ক্লাউনটা গেল সেই রাস্তার দিকেই সে তাকিয়ে রয়েছে। তুমি ওর মুখটা দেখেছিলে? রং করা হাসিটা, ভালোর প্রতি কুৎসিত এক উপহাস।
তার চোখ আবার নির্দিষ্ট ভঙ্গিতে কুঁচকে গেল। বিশুদ্ধ মরিয়াটি। ছেলেটাকে যখন ওর আন্ট আবার ছাড়তে এলে আমি মহিলাকে ধরে ফেললাম চলে যাওয়ার আগে এবং গোপনে কিছু কথা বলার আছে বলে জানালাম। দেখে মনে হচ্ছিল তার ইচ্ছা নেই, কিন্তু তবুও তিনি ঢুকে আসলেন অফিসে। অলিভার বাইরে অপেক্ষা করার জন্য থেকে গেল। আপনার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে বললাম আমি। মহিলা স্পষ্ট চমকে গেলেন। কি বলতে চান আপনি? ম্যাক্রো দ্য ম্যাগনিফিসেন্ট। কিছু একটা বলার জন্য মুখ খুলছিলেন তিনি, কিন্তু তার চোখ চলে গেল দরজার দিকে। অলিভারের নাম উচ্চারণ করে আমার দিকে ফিরে তাকালেন তিনি। আমি দেখে বুঝতে পারছিলাম তিনি ভাবার চেষ্টা করছেন এবার কি করবে। অবশেষে ঠিক করলেন সত্যিটাই বলবে। আমি আমার স্বামীকে ভালোবাসি না। মরি আমাকে ভালো রাখে। সে আমাকে যুবতী অনুভব করায়, আমাকে হাসায়। মরি? এটা তার নাম? মরিস পিটারসন। মরি আপনার জীবনে কবে থেকে এসেছে? অনেক দিন হয়ে গেছে। একটু স্পেসিফিকভাবে বলতে পারবেন? বড়দিনের আগে। ঠিক তখন যখন আপনি অলিভারকে কোনান ডয়েলের বইটা দিয়েছিলেন। দেখুন, আমার বিশ্বাস আপনার নেফিউ মরির জন্য ঘাবড়ে গিয়েছে। সে তার মা বাবাকে হারিয়েছে এবং এখন সে ভাবছে সে আপনাকেও হারিয়ে ফেলবে। ওর পরিবার বলতে এখন শুধু আপনিই রয়েছেন। সে তো কিছু বলেনি কখনো। আপনার একটা অ্যাফেয়ার চলছে, সে ওখানে কি বলতে পারে? কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সে নিজেকে শার্লক হোমস কল্পনা করে ফেলেছে। সে নিজের ভয়ের অনুভূতিটাকে জাস্টিফাই করার জন্য এই কাজটা করেছে। এবং আমি এও বিশ্বাস করি এই অবস্থা সামাল দেওয়ার রাস্তা হিসেবে সে এরমটা করেছে। তিনি আবার দরজার দিকে চাইলেন, যেখানে তার নেফিউ বসে একা। একটা অনাথ ছেলে শার্লক হোমসের পোশাক পরে রয়েছে। আমি ওনার চোখে ব্যথা দেখতে পেলাম, কিন্তু আমি বলে চললাম, ছেলেটা এটা জানে সে আসল শার্লক হোমস নয়। কিন্তু আমার বিশ্বাস গভীরে সে নিজেকে সত্যি ওটাই ভাবে। সে ওই চরিত্রকে গল্প হিসেবে দেখে না, বরং নিজেকে সে সত্যি তার রক্ত মাংসের অবতার বলেই মনে করে। সেটার জন্য তার কাছে অঢেল যুক্তি রয়েছে, কিন্তু তার কাজটা যুক্তিসঙ্গত নয়। আর এসবের জন্য আমি দায়ী? না, পুরোপুরি নয়, কিন্তু আপনার বর্তমান পরিস্থিতি কোনো সাহায্যে লাগছে না। তাহলে আপনি বলছেন আমি মরির সাথে ছাড়াছাড়ি করে নিই? সেটা অলিভারকে ঠিক করে দেবে? এখানে ঠিক করার প্রশ্ন আসছে না। অলিভার কোনো যন্ত্র নয়, সে শুধুমাত্র একটা বাচ্চা শিশু, দুর্দান্ত কিন্তু হারিয়ে যাওয়া। ওনাকে দেখে বিভ্রান্ত দেখালো। আমি জানি তাকে এত সব কিছু বলে কাজের কাজ কিছু হবে না। একটু ভেবে দেখবেন, উপদেশের সুরে বললাম আমি, কিন্তু বেশি সময় নেবেন না। আর ততদিন আমি অলিভারকে দেখছি, চেষ্টা করব তাকে বাস্তবের মুখোমুখি হতে সাহায্য করার। আমার স্বামীকে যেন সে সত্যিটা না বলে। আমার স্বামী আমাকে মেরে ফেলবে বললেন তিনি। তার চোখে এবার স্পষ্ট ভয় ফুটে উঠেছে। অলিভারের সাথে আমি কথা বলে নেব। যখন উনি চলে গেলে আমি ছেলেটাকে আমার অফিসে ডাকলাম আর দুজনে বসলাম একসাথে। বললাম, তুমি জানো ওর আসল নাম মরিয়াটি না, ওর নাম মরিস পিটারসন। সেটা আরেকটা ছদ্মনাম, বলল সে। সে নিজের নামের সাথে মেলে তেমন একটা নাম ব্যবহার করেছে। সাধারণ একটা চাল। দেখো ওয়াটসন, আমি ওর আসল প্রকৃতির ব্যাপারে জানি। আমি ভেবেছিলাম আমিও ছেলেটার আসল প্রকৃতির ব্যাপারে জানতাম। ওর আন্ট অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া। তিনি চান ভালোবাসা যৌবন অন্তরঙ্গ হতে, এবং হয়তো যে তাকে এরম অনুভব করাবে তার জন্য উনি সব কিছুই করবে, এমনকি একটা ক্লাউনের জন্য। তুমি নিশ্চয়ই যৌন আকর্ষণের বিষয়ে জানো অলিভার? শার্লক, শীতল কণ্ঠে বলল সে। আমার নাম শার্লক। সে নিজেকে সামলাতে একটু সময় নিল, তারপর বলল, অবশ্যই আমি জানি সেক্স হলো এর ওর প্রতি আকর্ষণের একটা অংশ। এক মুহূর্তের জন্য তুমি আমার কথা মন দিয়ে শুনবে ওয়াটসন? আমাকে তোমায় সবকিছু বোঝাতে দাও। তার সবটা বলার পর আমি অবাক হয়ে বললাম, তুমি? সে তোমার পিছনে পড়েছে? আমি তার জন্য বিপজ্জনক, একটা চ্যালেঞ্জ। আমি শুধুমাত্র একজন যে তার বুদ্ধি এবং ক্ষমতার সমতুল্য। আর তোমার বিশ্বাস সে তোমার ক্ষতি করতে চায়? শুধু ক্ষতি নয় ওয়াটসন, ও আমাকে মৃত অবস্থায় দেখতে চায়। আর এই হলো ওর কল্পনার পুনর্প্রকাশ।
এত সব কিছুর পরেও ছেলেটাকে নিয়ে আমার চিন্তা হলো এবং ওর মস্তিষ্ক বিকৃতি ভাবিয়ে তুলল আমাকে। বুঝতে পারছি তুমি আমায় বিশ্বাস করছো না, অলিভার বলল। আমার কথাটা একবার শোনো ওয়াটসন। মরিয়ার্টি হলো একজন পালিয়ে যাওয়া আসামি। ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং কলোরাডোতে ওর নামে ওয়ারেন্ট জারি করা আছে। যে কোনো সাধারণ অপরাধী হলে এতক্ষণে ধরা পড়ে যেত, কিন্তু মরিয়ার্টি কোনো সাধারণ অপরাধী নয়। কিসের ওয়ারেন্ট? চুরি, জালিয়াতি এবং ডেনভারে করা একটা জঘন্য ঘটনার জন্য। তুমি এসব কি করে জানো? আধুনিক যুগের মহান ডিটেকটিভের আশীর্বাদে ওয়াটসন। ইন্টারনেট। তুমি পোকার খেলা জানো? হ্যাঁ জানি। একজন অভিজ্ঞ পোকার খেলোয়াড় লক্ষ্য করে যেটাকে বলে টেল, একটা অবচেতন অঙ্গভঙ্গি যেটা অন্য খেলোয়াড়দের বাজি হেরে যেতে বাধ্য করে। মরিয়ার্টির কাছে সেই টেল আছে। আর সেটা কি হতে পারে? ক্লাউনের পরিচ্ছদটা। ছদ্মবেশটা বেশ অস্বাভাবিক, কিন্তু স্পষ্ট বোঝা যায় ওটা তার জন্য আরামদায়ক। আমি শুধু ইন্টারনেটে ক্লাউনদের অপরাধ বিষয় নিয়ে একটা সার্চ করি, তখন আমার সামনে উঠে আসে ক্যালিফোর্নিয়াতে ঘটে যাওয়া বেশ কয়েক বছর আগের একটা কেস। একটা ক্লাউন যে নিজেকে বলতো প্রফেসর পারপ্লেক্সিং, সেই নিজের সাথে ছোটখাটো একটা সার্কাস নিয়ে ঘুরত। বাচ্চাদের সে খেলা দেখাতো এবং তাদের বাবা মায়ের মাইন্ড রিড করত। এমনকি সে তাদের ক্রেডিট কার্ডের তথ্যগুলো পড়ে নিয়ে ছেপে দিত টাকা। সে সবসময় পুলিশদের থেকে একটু এগিয়ে থাকত। সার্কাসদের লোকেদের কথা অনুযায়ী প্রফেসর পারপ্লেক্সিং এর আসল নাম ছিল মার্টিন প্যাটার্স। এর পরের কেসটা আমি পাই পোর্টল্যান্ডকে নিয়ে। একজন ক্লাউন বিনামূল্যে কাজ করত সেখানে। একটা সংস্থা ছিল যারা নার্সিং হোম এবং বৃদ্ধাশ্রমে আনন্দ দেবার কাজ করত। তাদের আনন্দ দেওয়ার পরিবর্তে তার ঝোঁক ছিল বৃদ্ধগুলো সেভিংসে। এইবারেও সে পুলিশের আসার আগেই শহর ছেড়ে পালায়। সেই সংস্থা জানায় লোকটার নাম ছিল মার্ক প্যাটারসন এবং অবশেষে ডেনভারে। এই 1 বছর আগের ঘটনা। একটা লোক যে কিনা বাচ্চাদের পার্টিতে মজা দেখানোর কাজ করত। একটা বাচ্চার শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে, এবং সাথে সাথে সেই এলাকা থেকে সে অদৃশ্য হয়ে যায়। তার নাম জানা যায় মিল্টন পার্কস। ডেনভার থেকে টুইন সিটি অবধি রাস্তা, মানে অনেকটা দূরত্ব। এখানে আরো একটা সম্পর্ক রয়েছে ওয়াটসন। মরিয়ার্টি বা পার্কস, সে তখন নিজেকে যাই বলে ডাকুক, তখন সে একজন বিধবা মহিলার সাথে সম্পর্কে জড়িত ছিল। শহর ছাড়ার আগে সে মহিলার তার স্বামীর জীবন বীমা থেকে পাওয়া সমস্ত টাকা চুরি করে পালায়। অলিভার নিজের হাতের আঙুল গুনতে শুরু করলো। মিস্টার পিটার্স, মিস্টার প্যাটারসন, মিস্টার পার্কস এবং এখন মরিস পিটারসন, সবাই হলো মরিয়ার্টি। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না সে তোমায় মারতে চায় কেন। আমার বাবা মায়ের মৃত্যু থেকে আসা জীবন বীমার টাকা খুব একটা কম টাকা নয়, $1 মিলিয়ন বেশি হবে। আমার আন্ট কিন্তু শুধুমাত্র আমার গার্ডিয়ান নয়। আমার মৃত্যু হলে সমস্ত টাকা তিনিই পাবেন। যদি মরিয়ার্টি আমার থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে সে শুধু তার শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বীকেই হারাবে তাই নয়, তার সাথে নিয়ে আসা টাকাটাও সে পেয়ে যেতে পারে। কিন্তু তোমার আঙ্কেল, সেও তো একটা বাধা। হ্যাঁ, যদি আন্ট লুইস ওকে ডিভোর্স না দেয়, তাহলে আমার বিশ্বাস ওকেও সরিয়ে দেবে রাস্তা থেকে। কিন্তু মরিয়ার্টির মতো এত ধুরন্ধর একজন মানুষ সেরকম তুচ্ছ অপরাধ কেন করে যাচ্ছে? তার কাছে $1 মিলিয়ন তো তেমন কিছু নয়। যদি সে সত্যি মরিয়ার্টি হয়, তবে সে আরো বড়ভাবে চিন্তা কেন করছে না? যুবক হোমসকে কিন্তু এই প্রশ্নে তেমন বিভ্রান্ত লাগলো না। সেটা নিয়ে আমিও ভেবেছি ওয়াটসন, কিন্তু আমার বিশ্বাস সে ধৈর্য নিয়ে অপেক্ষা করছে। কিসের জন্য? যতক্ষণ না সে আমায় ধরে ফেলতে পারছে। আমি রাস্তা থেকে সরে গেলে তার পরিকল্পনাকে বাধা দেওয়ার ক্ষমতা আর কার কাছে রয়েছে বলো? মরিয়ার্টিকে নিয়ে কিছু একটা করতে হবে ওয়াটসন, এবং খুব শীঘ্র। এই সময় আমি বুঝলাম ছেলেটার কাল্পনিক ব্যবহার খুব খারাপ দিকে মোড় নিচ্ছে। তুমি উল্টাপাল্টা কিছু করবে না আশা করি। বন্ধু, যথারীতি আমি তা করে ফেলেছি। অ্যালার্ম বেলটা এই সময় বেজে উঠল। তুমি কি করেছো অলিভার?
সে ক্রুদ্ধ চোখে আমার দিকে চাইল, কোনো উত্তর দিল না। শার্লক, কি করেছো তুমি? আমি শুধু চাকার মধ্যে হালকা গতি দিয়েছি। মরিয়ার্টি নিজেই তার ধ্বংসের দিকে এগিয়ে যাবে। পরিষ্কার করে বলো, তোমার কথাটার মানে কি? রাইকেনবার্গ ফল, যেখানে শার্লক আর মরিয়ার্টির মধ্যে লড়াই হয়েছিল? তার চেয়ে বড় কথা, যেখানে মরিয়ার্টি মৃত্যুর খাদে পড়ে যায়। কিন্তু সেই মৃত্যুর খাদে তো তার সাথে শার্লকও পড়ে যায়। ছেলেটা তার ভুরুটা খানিক উঁচিয়ে বলল, তাই কি? এখানে কোনো রাইকেনবার্গ ফল নেই। না ওয়াটসন, নেই। এই বলে একটা হাসি ফুটল তার মুখে, যার মধ্যে মিশে রয়েছে এক প্রকার বেদনা, যেটা দেখা মাত্র আমার গলা ভারী হয়ে গেল। আমাদের সময় শেষ। ছেলেটার আন্টের সাথে কথা বলার জন্যে আমি মরিয়া হয়েছিলাম, কিন্তু যখন আমি দরজা খুললাম, সামনে দেখলাম একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে, বিশাল দাড়িওয়ালা, মাথায় টুপি পরা একজন। আমার নেফিউকে নিতে এসেছি। আঙ্কেল ওয়াল্টার? পিছন থেকে বলে ওঠে ছেলেটা। আন্ট লুইস কোথায়? সে ক্লান্ত ছিল, তাই আমি এসেছি তোমায় নিতে। কেন, কি হয়েছে? আমি জানতে চাই। ও পারিবারিক সমস্যা, আঙ্কেল ওয়াল্টার কর্কশ কণ্ঠে বললেন আমাকে। চলো অলি, যাওয়া যাক। আমি দরজার দিকে ঝুঁকে তাকালাম ছেলেটার মুখের দিকে। আমাকে কথা দাও, তোমার আন্টির সাথে কথা না বলা অবধি তুমি কিছু করবে না। অনেক দেরি হয়ে গেছে ওয়াটসন। নিয়তির চাকা যথারীতি তার নিজস্ব গতিপথে ঘুরতে শুরু করে দিয়েছে। সে আমার কাঁধে একটা হাত রাখল। চিন্তা করো না বন্ধু, এই ব্যাপারটা আমি দেখে নিতে পারবো। আমি অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলাম ছেলেটাকে নিয়ে। আমি জানি তার এই বুদ্ধিমত্তা সত্ত্বেও, কিংবা হয়তো সেটার জন্যেই, সে এক ভয়ানক মায়াজালে আটকে পড়েছে, যেটা ওকে এবং আরও একজনকে বিপদে ফেলে দেবে। এটার পর আরও একজনের সাথে সেশন ছিল আমার, তাই নিজের কম্পিউটারের কাছে বসতে অনেকটা সময় লেগে গেল। ছোট্ট হোমস যেমনভাবে সার্চ করেছিল, আমিও সেইভাবে গুগলে একটা সার্চ করলাম। খবরটা খুঁজে পেতে আমার তেমন সময় লাগলো না। তার বলা মিল্টন পার্কের কেসটা পেয়ে গেলাম। সে এখনও ডেনভারে ওয়ান্টেড লিস্টে রয়েছে। কলোরাডোতে বিধবা এক মহিলার সম্পত্তি চুরি করার অপরাধ এবং চাইল্ড অ্যাবিউজের চার্জও রয়েছে তার উপর। আমি তার একটা ছবি পেলাম ক্লাউনের পোশাকে, একটা বাচ্চাদের পার্টিতে খেলা দেখাচ্ছে। ঠিক এই একই রকম পোশাক আমি মরিস প্যাটারসনকেও পরতে দেখেছি। আমি কিন্তু লোকটা সেই পোশাক এবং মুখের রং ছাড়া কোনো ছবি পেলাম না। তাছাড়া আমি বাচ্চাটার বলা বাকি ঘটনাগুলো খুঁজে পেলাম, কিন্তু সেই রং মাখা মুখের নিচে মরিয়ার্টির আসল মুখটা আমি খুঁজে পেলাম না। এটাই ছিল সেই মুহূর্ত যখন থেকে আমিও সেই ক্লাউনকে মরিয়ার্টি ভাবা শুরু করি। আমি গাড়ি চালিয়ে চলে গেলাম যেখানে অলিভাররা থাকে সেখানে। তাদের অ্যাপার্টমেন্টের বাজারটা টিপলাম আমি। একটু পর স্পিকারের মধ্যে দিয়ে ভেসে এলো আঙ্কেল ওয়াল্টারের গলা। আমি একটু অলিভারের আন্টির সাথে কথা বলতে চাই, বললাম আমি। তার জন্য তো অপেক্ষা করতে হবে, খুব আর্জেন্ট রয়েছে অলিভারের সুরক্ষার ব্যাপার এটা। তার জন্য তো একটু দেরি হয়ে গেছে। মানে? যা দেখা যাচ্ছে অলিভার পালিয়ে গেছে। রাইকেনবার্গ ফলস এই এলাকায় আশেপাশে কোথাও সেটা নেই, কিন্তু এখানে একটা ঝর্ণা রয়েছে মিনেপলিসের কাছে, যার নাম মিনহো ফলস। সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে আমার কাছে শুধু এটাই রয়েছে। যখন আমি সেখানে পৌঁছালাম তখন অন্ধকার নামতে শুরু করেছে। দেখতে পেলাম সুন্দর একটা দৃশ্য। ঝর্ণার কাছে একটা প্যাভিলিয়ন রয়েছে, যেখানে রয়েছে একটা ব্যস্ত রেস্টুরেন্ট এবং বাইরে বসার জায়গা। প্যাভিলিয়নের চারপাশ জুড়ে রয়েছে গাছ এবং গাছের মাঝে ঘাসের আবরণ। জায়গায় জায়গায় রঙিন বেশ কিছু তাঁবু বসানো রয়েছে। দুটো গাছের মাঝে বড় করে একটা সাইন ঝোলানো, যেটা দেখে বোঝা যাচ্ছে ওখানে সার্কাস হচ্ছে। উজ্জ্বল আলোতে সেই জায়গাটা ভরে গিয়েছে। সেখান থেকে ভেসে আসছে কার্নিভালের সঙ্গীত। সেখানে ছোট একটা স্টেজের উপর একজন বিদূষক সেজে ছুরি নিয়ে জাগলিং করছে। মাটি থেকে বেশ উঁচুতে একটা দড়ি টাঙানো। সেখানে একটা মেয়ে ব্যালেরিয়া সেজে হাতে ছাতা ধরে খুব সতর্কতার সাথে নিজেকে ব্যালেন্স করছে। তাঁবুগুলোর কাছে দাঁড়িয়ে থাকা কিছু দোকানদার লোক ডাকছে তাদের জিনিস দেখে যাওয়ার জন্যে।
সেখানে সব রকমের খেলা রয়েছে, সেই সাথে বাতাসে মিশে রয়েছে কটন ক্যান্ডির মিষ্টি গন্ধ। বাচ্চারা হাতে সাদা সুতো বাঁধা বেলুন নিয়ে দৌড়াচ্ছে, আর যেদিকে তাকাও দেখা যাচ্ছে ক্লাউড। আমি ভিড় এড়িয়ে এগিয়ে গেলাম ব্রিজের দিকে, যেটা চলে গেছে খাড়ি বরাবর, আর ওখানেই ঝর্ণা। কিছুক্ষণ যাবৎ বেশ বৃষ্টি হচ্ছিল, তাই ঝর্ণা একেবারে জলে পরিপূর্ণ, আর তার গর্জন কানে আসছে। কিছু বাচ্চারা খেলার ছলেই ব্রিজের ধারে যাচ্ছিল, তখন ওদের বাবা মা চেঁচিয়ে ওদের সরে আসতে বলে। অন্ধকার নামার সাথে সাথে ব্রিজের ধারের আলোগুলো জ্বলে উঠেছে, ফলে মানুষের ছায়া পড়ছে সেখানে। দেখে মনে হচ্ছে এখানে যেন দুরকম প্রজাতি ঘোরাফেরা করছে, একজন রক্ত মাংসের আর অন্যরা ছায়া শরীরে। অলিভারকে আমি কোথাও দেখতে পাচ্ছি না, কিংবা সেই ক্লাউনটাকেও না, কিন্তু আমি জানি মরিয়াটি অতীতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছে, তাই এখন ভগবানই জানে সে আজ রাতে কোন পোশাকে রয়েছে। আমি মরিয়া হয়ে খোঁজাখুঁজি শুরু করে দিলাম। ভয় আমার মধ্যে ক্রমশ বেড়ে চলেছে। সেই হইচইয়ের মধ্যেও একটা তীক্ষ্ণ আর্তনাদ যেন রকেটের মতো উড়ে এলো আমার কানে। সেটা এসেছে ব্রিজের শেষ প্রান্ত থেকে, আর সেটা একটা বাচ্চার কণ্ঠস্বর। আমি সাথে সাথে ঘুরে ভিড় ঠেলে এগোতে শুরু করলাম সেই দিকে। তখনই আরও একটা চিৎকার ভেসে আসে। সামনে এগোনোর সময় আমার ধূপকানি ক্রমশ বেড়ে চলল। অবশেষে আমি পৌঁছালাম সেখানে। দেখলাম একটা বাচ্চা ছেলে একটা ক্লাউনের কাছে দাঁড়িয়ে। ক্লাউনটা বসে রয়েছে হাঁটু গেড়ে, তার ঘাড়ে জড়ানো রয়েছে বিরাট একটা সাপ। এটা তোমায় কামড় দিবে না, বলল ক্লাউনটা, কিন্তু তোমাকে গিলে নিতে পারে। সাপের মাথাটা হাতে ধরে ক্লাউনটা আরেকটু কাছে এগিয়ে এলো। বাচ্চাটা আবার চিল্লে উঠে সরে গেল, কিন্তু বোঝা যাচ্ছে সে এতে বেশ রোমাঞ্চিত এবং উৎসাহিত হয়েছে। লোকজন এখন ওদেরকে ঘিরে গোল করে দাঁড়িয়েছে, দৃষ্টি তাদের দিকেই নিবদ্ধ। আর ঠিক এই মুহূর্তে আমার চোখে পড়ে অলিভার ওয়েন্ডেল হোমসকে। সে ব্রিজের ধারে দাঁড়িয়ে রয়েছে, গাছের ছায়ার কাছাকাছি খাদের সামনে, যেখান থেকে খাড়িটা সোজা গিয়ে পড়ছে 50 ফিট নিচে পাথরের দিকে। এখনও তার পরনে রয়েছে হোমসের পোশাক। সে একা দাঁড়িয়ে, এবং আমার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠিক এই সময় হোমসের পিছনের গাছগুলোর মধ্যে থেকে বেরিয়ে এলো ক্লাউনটা। তার মুখে মাখা রঙে ফুটে রয়েছে হিংস্রতার ছাপ। অলিভারের নাম ধরে চেঁচিয়ে উঠলাম আমি, কিন্তু সেই মুহূর্তে যে ছেলেটা সাপের সামনে দাঁড়িয়েছিল সেও চেঁচিয়ে উঠেছে, এবং তার সাথে লোকজনের কলরব। সব কিছুতে আমার মরিয়া চিৎকার চাপা পড়ে গেল। ক্লাউনটা ছেলেটাকে জাপটে ধরল এবং ধাক্কা দিল খাদের দিকে। অলিভারও সেই সাথে ক্লাউনটাকে ধরেছে, এবং মুহূর্তের মধ্যে আমি কাঁপতে থাকা শরীরে দেখলাম দুজনে মিলে টলতে টলতে গড়িয়ে পড়ল খাদের নিচে। অলিভার! আমি আবার হাঁক ছাড়লাম, যদিও জানি সেটা সম্পূর্ণ বৃথা, একেবারেই বৃথা। আমি নিজেকে ঠেলে নিয়ে চললাম সেদিকে, ব্রিজের ধারে গাছের সারি থেকে কিছুটা দূরে, যেখান থেকে ছেলেটা এবং ক্লাউনটা গড়িয়ে পড়ল সেখানে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, তারপর একটু ঝুঁকে গিয়ে চাইলাম খাদের নিচে। স্ট্রিট ল্যাম্পের আলোতে নিচের কিছুটা আলোকিত করেছে। চোখে পড়ল ক্লাউনটা। নিচে যেখান দিয়ে জল বয়ে যাচ্ছে সেখানের পাথরের উপর পড়ে রয়েছে তার দেহটা, কিন্তু অলিভারের কোনো চিহ্ন নেই সেখানে। একটু হাতটা পেলে ভালো হতো ওয়াটসন। কণ্ঠটা আমায় হতচকিত করে দিল। নিচে তাকাতে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম ছোট্ট হোমস ঝুলছে সেখানের দেওয়ালে, মাথা নিচে পা উপরে। ওর পায়ের গোড়ালির সাথে একটা দড়ি বাঁধা, যেটা উপরের একটা গাছের সাথে লাগানো। আমি তৎক্ষণাৎ ওকে টেনে তুললাম উপরে। আমি আর নিজেকে সংবরণ করতে পারলাম না, জড়িয়ে ধরলাম আনন্দে। একটু ভদ্রতা দেখাও ওয়াটসন, ফিসফিসিয়ে বলল সে আমার কানে। আমি আমার আন্টির ফোন থেকে ওর নাম্বারটা বের করি এবং ওকে কল লাগাই, বলল সে আমায়। তখন আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপর। চারপাশে লোক জড়ো হয়েছে এবং দেখছে নিচে পড়ে থাকা দেহটার সাথে কি করা হচ্ছে। আমরা যথারীতি পুলিশদের সাথে কথা বলে নিয়েছি এবং ডিটেকটিভের অপেক্ষা করছি, যিনি এসে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট নেবে।
আমি ওকে বলি আমি ওর সত্যিটা জানি এবং ওর সাথে এখানে দেখা করতে চাই, আর যদি সে এখানে না আসে তাহলে আমি আমার আন্টিকে পুরো সত্যিটা বলে দেব এবং পুলিশকেও জানাবো। তুমি এখানে সার্কাসটার ব্যাপারে জানতে? হতাশা নিয়ে সে আমার দিকে তাকালো। আমি আগে থেকে কিছু না জেনে কোনো কাজ করি না। আমি নিশ্চিত ছিলাম মরিয়াটি এতে স্বস্তি অনুভব করবে। সে ভাববে আমি সাহসী এবং বেপরোয়া। সে শহর ছেড়ে পালালো না কেন? কারণ আমি হোমস আর সে মরিয়াটি, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। মোকাবিলা করার জন্য সে পিছিয়ে যায়নি, শুধু হালকা একটা ধাক্কা, এতটুকুতেই কাজ হয়ে যাবে ভেবেছিল। যেহেতু আমি তার চাল আগে থেকে অনুমান করে রেখেছিলাম, তাই আমি ওকে ধরে রাখি আর নিজেকে নিয়ে চলে যাই ধারে। শুধু তোমার পায়ে বাধা ছিল দড়ি? হ্যাঁ। তুমি তো এসব নিয়ে পুলিশের সাথেই কথা বলতে পারতে। সে খুব চালাক লোক ছিল। পুলিশকে সে ক্যালিফোর্নিয়াতে পোর্টল্যান্ড এবং ডেনভারে ধুলো দিয়েছে, তাই এরমটা একেবারেই ভাবা উচিত না যে এবারে সে তেমনটা পারবে না। না ওয়াটসন, এটা এমন কাজ ছিল যেটা আমাকেই করতে হতো। অবশেষে ডিটেকটিভ এসে পড়লেন। একজন লম্বা চওড়া লোক, ব্রাউন স্যুটে ভালো মানিয়েছে। আমি তোমার আঙ্কেল এবং আন্টিকে ফোন করে দিয়েছি, বললেন তিনি অলিভারকে। তারা এখানে আসলে আমরা সকলে মিলে বসে কথা বলবো। আমি কি ওর সাথে থাকতে পারি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আপাতত। আমি হোমসের দিকে তাকালাম। লোকেরা তার চারপাশ থেকে সরে গিয়েছে, কিন্তু দৃষ্টি এখনো ওরই দিকে। সে ছিল এক নিঃসঙ্গ ছেলে, কোনো বন্ধু ছাড়া। মন বলল তার একজনের প্রয়োজন। আমাদের সকলেরই একজনকে দরকার হয়, এমনকি সে যতই তুখর এবং নিঃসঙ্গ হোক না কেন। এইসব কিছু শেষ হলে আশা করি মঙ্গলবার তোমার সাথে আবার অফিসে দেখা হচ্ছে, আমি বললাম। সেই সাথে মুখের কোণে হাসি ফুটিয়ে বললাম, মাই ডিয়ার শেরলক,